এনসিপিকে জামায়াত জোট ছাড়তে বলল বিএনপি। ওদিকে এনসিপি আবার উল্টো বিএনপিরই বিদ্রোহী সদস্যদের নিজের দলে ঢোকাচ্ছে। বর্তমান সরকার দলীয় পক্ষ থেকে এনসিপিকে দেওয়া হয়েছে এমনই এক বিশাল প্রস্তাব। আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ দিয়ে সংসদে বিশেষ বিল পাশ, তারিক রহমানের বড় চমক। রাজনৈতিক পুনর্মিলন নাকি নতুন কোনো কৌশল? আওয়ামী লীগকে নিয়ে সংসদের নতুন বিল নিয়ে দেশ জুড়ে তোলপাড়। তারেক রহমানের নির্দেশে পাশ হল বহুল আলোচিত সেই বিল। 2 দিনে খেলা উল্টিয়ে দেওয়ার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে মার্কিন চুক্তি করেই সেন্ট মার্টিন দখলে নিতে মরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র। কঠিনভাবে ফেঁসে গেল বিএনপি সরকার। আজকে বিদ্যুৎ কেন্দ্র কেন বন্ধ হলো সে জবাব দিতে হবে। আমি যেখানে প্রতি ঘর আলোকিত করেছিলাম, ওই বাটপার ইনুস আর তার দোসর তারেক এসে আজকে প্রত্যেকটা ঘর অন্ধকারে নিমজ্জিত করেছে। শুধু অন্ধকার না, সারা বাংলাদেশকে আলোকিত করেছিলাম বিশ্ব দরবারে, আজকে বাংলাদেশকে অন্ধকারে ফেলে দিয়েছে। এদেশের মানুষকে যখন আমি সুখে রেখেছিলাম তখন সব আমার বুদ্ধি নেমে গেল। আমার পদত্যাগ চাই। তখন পদত্যাগ করে কি পেয়েছে সেটা তারা একটু দেখুক। বাংলাদেশের মানুষের জানার অধিকার আছে যে আমেরিকার সাথে বাংলাদেশের কি এমন চুক্তি হয়েছে। চুক্তিতে যাই থাকুক, সেই গোপন চুক্তি যেদিন সামনে আসবে সেদিন বাংলাদেশের যেই সরকার এখন আছে না ক্ষমতায়, সেই ক্ষমতার সাথে সাথে চলে যাবে, ক্ষমতা থেকে পড়েও যেতে পারে যদি এই গোপন চুক্তি ফাঁস হয়ে যায়। এটা এতই খারাপ। 56,000 বর্গ মাইলের এই স্বাধীন ভূখণ্ডের দিকে আজ শকুনের মতো নজর পড়েছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর 3 পরাশক্তির। রক্তের বিনিময়ে কেনা এই মানচিত্রের বুকের ভেতর লুকিয়ে থাকা একটি অমূল্য রত্ন সেন্ট মার্টিন আজ পরিণত হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের এক সম্ভাব্য গ্রাউন্ড জিরো বা যুদ্ধক্ষেত্রে। পৃথিবীর 3 পরাশক্তি আমেরিকা, চীন আর ভারত। সবার নজর এখন বঙ্গোপসাগরের ছোট্ট একটি দ্বীপ সেন্ট মার্টিনের দিকে। কেন হঠাৎ করে এই প্রবাল দ্বীপটি দখল নিতে মরিয়া হয়ে উঠেছে বিশ্বের বাঘা বাঘা দেশগুলো? শেখ হাসিনার পতনের পেছনে কি সত্যি এই দ্বীপের হাত ছিল? আর নতুন সরকার কি পারবে এই 3 মাতব্বরের হাত থেকে দেশের সবচেয়ে সুন্দর? সুপ্রিয় দর্শক, নতুন আরও একটি সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। দর্শক, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে আবারও বিভিন্ন বড় অঙ্কের ঝড় উঠেছে বাংলাদেশ এবং ভারতে। তাহলে কি ভারত কি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে দিতে রাজি হলো? এটি এখন একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সবার মাঝে এটি অনেক বড় প্রশ্ন এখন। দর্শক, এই প্রশ্নটির উত্তর পাবেন আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার মাধ্যমে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আগে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আর অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। ভিডিওটিতে একটা লাইক দিয়ে চলুন সম্পূর্ণ আলোচনাটি দেখে আসা যাক। এনসিপিকে জামায়াত জোট ছাড়তে বলল বিএনপি। ওদিকে এনসিপি আবার উল্টো বিএনপিরই বিদ্রোহী সদস্যদের নিজের দলে ঢোকাচ্ছে। বর্তমান সরকার দলীয় পক্ষ থেকে এনসিপিকে দেওয়া হয়েছে এমনই এক বিশাল প্রস্তাব। শুধুমাত্র জামায়াতের সং ছাড়তে হবে, আর বিনিময়ে এনসিপি পাবে সরকারের পূর্ণ সহযোগিতা। কিন্তু এনসিপি কি এই প্রস্তাব লুফে নিয়েছে? না, বরং তারা এমন এক চাল চেলেছে যা অবাক করছে সবাইকে। এনসিপি এখন সরাসরি নিশানা করেছে বিএনপির নিজস্ব ঘরের মানুষদের দিকেই। দলটির বিদ্রোহী আর অভিমানী নেতাদের টার্গেট করেছে তারা। কিন্তু কেন তারা অন্য দলের বহিষ্কৃত নেতাদের নিজেদের নৌকায় তুলছে? প্রথমেই চলুন ওই প্রস্তাবের বিষয়টা একটু খতিয়ে দেখি। সরকারের একদম উচ্চ পর্যায় থেকে, বিশেষ করে বিএনপির একজন সংসদ সদস্যের তরফ থেকে এনসিপিকে একটি বার্তা দেওয়া হয়। বার্তার মূল কথা ছিল জামায়াতে ইসলামীর সাথে এনসিপির যে জোট রয়েছে সেটা ভেঙে ফেলতে হবে। যদি তারা এই শর্ত মানে তাহলে দল গোছাতে বা রাজনৈতিকভাবে বড় হতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। রাজনীতিতে এমন প্রস্তাব বেশ লোভনীয়, কিন্তু এনসিপির প্রতিক্রিয়া কী ছিল জানেন? বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা নিজেই নিশ্চিত করেছেন এনসিপি এই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এত বড় সুযোগ তারা কেন পায়ে ঠেলে দিল? কিন্তু তার আগে একটা বিষয় জানা জরুরি। এনসিপি শুধু প্রস্তাব ফিরিয়ে দিয়েই শান্ত থাকেনি, তারা ভেতরে ভেতরে শুরু করেছে এক বিশাল অপারেশন। আর তাদের এই অপারেশনের নিশানা কারা শুনলে আপনিও অবাক হবেন। এনসিপি এখন খুব সূক্ষ্মভাবে কাজ করছে। তাদের রাডারে এখন ওই সব নেতা যারা ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করেছে। নির্বাচনে বিএনপির ৭৮টি আসনে প্রায় ৯২ জন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিল। দল তখন চরম কঠোর অবস্থান নিয়েছিল, আর এই ৯২ জনের সবাইকেই দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছিল। মজার ব্যাপার হলো, এই বহিষ্কৃতদের মধ্যে 7 জন আবার ঠিকই ভোটে জিতে সংসদ সদস্য হয়ে গেছেন। এখন এই যে বিশাল সংখ্যক নেতা যারা নিজেদের এলাকায় বেশ জনপ্রিয় কিন্তু মূল দলের বাইরে ছিটকে পড়েছেন, এনসিপি ঠিক তাদেরকেই নিজেদের দলে টানার চেষ্টা করছে। এই পুরো প্রক্রিয়ার একটা বাস্তব উদাহরণ দিলে বিষয়টা আরও পরিষ্কার হবে।
ঢাকার একটি আসনের কথা ধরা যাক। সেখানে বিএনপির এক দাপুটে নেতা দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন। এই নেতার অতীত রেকর্ড বেশ ভারী। আওয়ামী লীগের শাসনামলে তিনি বহু মামলা খেয়েছেন, এমনকি তাকে জেলেও যেতে হয়েছিল। অথচ শুধু বিদ্রোহী প্রার্থী হওয়ার কারণে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এনসিপি ঠিক এই সুযোগটাই কাজে লাগিয়েছে। তারা এরকম নেতাদের সাথে আলোচনা শুরু করেছে, আর সেই আলোচনা নাকি অনেক দূর এগিয়েও গেছে। এনসিপির হিসাব সোজা, রাজধানীর বুকে নিজেদের সাংগঠনিক শক্তি রাতারাতি মজবুত করতে হলে এমন পোড়া খাওয়া, পরীক্ষিত আর নিজস্ব ভোট ব্যাংক থাকা নেতাদের ভীষণ প্রয়োজন। ওই যে বলেছিলাম 7 জন বিদ্রোহী প্রার্থী ভোটে জিতে এমপি হয়েছেন, তাদের অনেকেই কিন্তু এখন দলে ফেরার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু দলের দরজা তাদের জন্য খুলছে না। এনসিপি এরই মধ্যে অন্তত একজন এমপির সাথে সরাসরি যোগাযোগ করেছে। কিছুদিন আগে সংসদে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে একটি মুলতবি প্রস্তাবের উপর আলোচনা হওয়ার কথা ছিল। ওই স্বতন্ত্র এমপি চেয়েছেন সেখানে কিছু কথা বলতে। এর জন্য তিনি বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানের সাথে যোগাযোগ করেন, যাতে তাকে কিছুটা সময় দেওয়া হয়। কিন্তু জামায়াত তাকে সেই সুযোগ দেয়নি। আর ঠিক এই জায়গাতেই ত্রাতার ভূমিকায় হাজির হয় এনসিপি। তারা নিজেদের কোটা থেকে সময় বাঁচিয়ে ওই এমপিকে সংসদে কথা বলার সুযোগ করে দেওয়ার প্রস্তাব দেয়। এখন আপনাদের মনে হতে পারে এসব তো শুধু সংসদের ভেতরের হিসাব, কিন্তু না, মূল ঘটনা জমতে শুরু করেছে একেবারে তৃণমূল পর্যায়ে। ওদিকে চট্টগ্রামের সাম্প্রতিক একটা ঘটনা বেশ উত্তাপ ছড়িয়েছে। এনসিপির শীর্ষ নেতারা সম্প্রতি একটা বৈঠক করেছেন, যেখানে তারা দলের সাংগঠনিক কার্যক্রম বাড়ানোর কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। সেই বৈঠকেই চট্টগ্রাম বিভাগের মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হয় কুমিল্লা 4 আসনের এমপি হাসনাত আবদুল্লাহকে। আর দায়িত্ব পেয়েই তিনি সোজা চলে যান চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর আলমের বাসায়। এই মঞ্জুর আলমের রাজনৈতিক অতীত বেশ বর্ণিল। তিনি একসময় আওয়ামী লীগের সমর্থিত কাউন্সিলর ছিলেন। পরে 2010 সালে যখন আওয়ামী লীগ তাকে মেয়র পদে সমর্থন দেয়নি, তখন তিনি তার রাজনৈতিক গুরু মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধেই নির্বাচনে দাঁড়িয়ে যান। সে সময় বিএনপির তৎকালীন চেয়ারপারসন খালেদা জিয়া তাকে পূর্ণ সমর্থন দেন। রাজনীতিতে ফেরার সুযোগ দিয়ে সংসদে বিশেষ বিল পাশ, তারিক রহমানের বড় চমক। রাজনৈতিক পুনর্মিলন নাকি নতুন কোনো কৌশল? আওয়ামী লীগকে নিয়ে সংসদের নতুন বিল নিয়ে দেশ জুড়ে তোলপাড়। তারিক রহমানের নির্দেশে পাশ হল বহুল আলোচিত সেই বিশেষ বিল। আওয়ামী লীগ সরকার পতনের বেশ কিছুদিন পর বিদেশে পাড়ি জমিয়েছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ.কে. মোমেন। দীর্ঘ নীরবতা ভেঙে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে বসে একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি যা বললেন তাকে রাজনৈতিক বিশ্লেষকেরা ভেতরের বিস্ফোরক তথ্য হিসাবে অভিহিত করছেন। নিজের দলের সরকার, এমনকি খোদ শেখ হাসিনার কিছু সিদ্ধান্ত নিয়েও নজিরবিহীন সমালোচনা করেছেন তিনি। সাক্ষাৎকারে মোমেনের অভিযোগের মূল তীর ছিল আমলাতন্ত্রের দিকে। তিনি দাবি করেন, বিশেষ করে কোভিড মহামারীর পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাধারণ মন্ত্রী ও এমপিদের দূরত্ব আকাশচুম্বী হয়ে গিয়েছিল। মোমেনের মতে মন্ত্রীরা চাইলেও প্রধানমন্ত্রীর দেখা পেতেন না। মাঝখানে আমলারা এক দুর্ভেদ্য দেওয়াল তৈরি করে রেখেছিলেন। তিনি জানান, মন্ত্রিপরিষদ সভায় আলোচনার সুযোগ ছিল সীমিত। প্রধানমন্ত্রী আসতেন, দিক নির্দেশনা বা সারমান দিতেন এবং সভা শেষ করে দ্রুত প্রস্থান করতেন। আমলারা তাকে ঘিরে রাখতেন বলে কোনো রাজনৈতিক ফিডব্যাক দেওয়া সম্ভব হতো না। আওয়ামী লীগের পতনের পেছনে দলীয় নেতাদের চাঁদাবাজিকে এবং জনবিচ্ছিন্নতাকে অন্যতম প্রধান কারণ হিসাবে চিহ্নিত করেছেন সাবেক এই মন্ত্রী। তিনি বলেন, দলের কিছু নেতা চাঁদাবাজিতে এতই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না। যে টাকা দেয় তার কদরই ছিল নেতাদের কাছে বেশি। এই অভিযোগ তিনি সংসদেও তুলেছিলেন বলে দাবি করেন, কিন্তু নীতি নির্ধারণী পর্যায় থেকে কোনো কর্ণপাত করা হয়নি। 2024 সালের কোটা সংস্কার আন্দোলন নিয়ে অত্যন্ত চাঞ্চল্যকর মন্তব্য করেছেন আব্দুল মোমেন। তার মতে, মুক্তিযোদ্ধার নাতিপুতিদের কোটা দেওয়ার ব্যাপারে খোদ প্রধানমন্ত্রীরও একমত ছিলেন না। বিষয়টি একটি রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে সমাধান করা যেত, কিন্তু কিছু উকিল ব্যারিস্টার আদালতের আশ্রয় নিয়ে বিষয়টিকে জটিল করে তোলেন। আইনি প্যাচে ফেলে রাজনৈতিক সংকটকে উস্কে দেওয়া হয়েছে, যার চূড়ান্ত পরিণতি সরকার পতন। দুর্নীতি নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, কোনো মন্ত্রী বা এমপি একা দুর্নীতি করতে পারেন না যদি আমলারা তাতে সায় না দেন। প্রতিটি প্রজেক্ট ও বরাদ্দে আমলাদের স্বাক্ষর লাগে। শেখ হাসিনা সরকার আমলাদের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ায় এবং আমলাদের যোগাসাধ্যে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল তার বক্তব্যে ফুটে ওঠে। আব্দুল মোমিনের এই বক্তব্য আওয়ামী লীগের তৃণমূল ও নীতি নির্ধারকদের জন্য একটি বড় ধাক্কা।
দলীয় অনেক কর্মী হয়তো তাকে সুবিধাবাদী বা দলের প্রতি টানহীন বলে গালি দিতে পারেন, কারণ তিনি পেশাদার রাজনীতিবিদের চেয়ে টেকনোক্র্যাট হিসাবেই বেশি পরিচিত ছিলেন। তবে নিরপেক্ষ দৃষ্টিতে দেখলে মোমিন যে পয়েন্টগুলো তুলেছেন, যেমন আমলা নির্ভরতা, তোষামোদী রাজনীতি এবং জনবিচ্ছিন্নতা, সেগুলোই আওয়ামী লীগের পতনের মূল কারণ হিসাবে জনমানসে প্রতিষ্ঠিত। আওয়ামী লীগ যদি ভবিষ্যতে রাজনীতিতে শক্তভাবে ফিরে আসতে চায়, তবে মোমিনের এই তিক্ত সত্য সমালোচনাগুলোকে গালি হিসাবে না নিয়ে আত্মশুদ্ধির হাতিয়ার